Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। নতুন রাজা পেল ক্রিকেটের বনেদি ফরম্যাট। ইতিহাস করে মাত্র 3.5 দিনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল দক্ষিণ আফ্রিকা। শিরোপার মঞ্চে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে জয়ের হাসি হাসল প্রোটিয়ারা। সেই সাথে মার্ক রামের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে কেটেছে দীর্ঘ 27 বছরের আক্ষেপ। শেষ কবে শিরোপা জয়ে স্বাদ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা সেটা হয়তো মনে করতে পারবেন না অনেক ক্রিকেট ভক্ত। 1998 সালে ঢাকায় নকআউট বিশ্বকাপটাই শেষ। এরপর পেরিয়েছে 27টা বসন্ত, প্রোটিয়ারা ট্রফি জিততে পারেনি, কপালে জুটেছে চোকার তকমা। তাই তো সাদা পোশাকের বনেদি ক্রিকেটের এই শিরোপা জয় বিশেষ কিছু, অন্যরকম সাউথ আফ্রিকার জন্য। ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে মাইটি অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে টেম্বা বাবুমাদের 5 উইকেটের জয়। 2025-এর টেস্ট চ্যাম্পিয়নশিপের মসনদে দক্ষিণ আফ্রিকা। জয়ের পূর্বাভাস ছিল তৃতীয় দিনেই, দরকার ছিল 69 রান, হাতে ছিল 6 উইকেট। কিন্তু দলটা সাউথ আফ্রিকা বলেই এই ম্যাচেও শঙ্কার মেঘ। পেন্ডুলামের মতো ভাগ্য দলে যাদের, তাদের হারতে 62 রান তো অনেক বেশি। কিন্তু এদিন আর ভুল করেননি এইডেন মার্করাম। গতদিনেই সেঞ্চুরি করা এই তারকা এদিনও করেন 136 রান, বাবুমা করেন 66। দুজনের বিদায়ে ভয়ের চোর স্রোত শিরদাঁড়া বেয়ে যে নামেনি তা নয়। তবে এদিন আর ক্রিকেট বিধাতা কাদায়নি প্রোটিয়াদের। ডেল স্টেইন স্মিথদের প্রজন্ম যা করতে পারেনি তাই করে দেখালেন বাবুমা মার্করামরা। প্রথম দুদিনেই যেখানে পড়েছিল 28 উইকেট, সেখানে মাটি কামড়ে দুজনের প্রতীক্ষার অবসান ঘটালেন। 27 বছর পর আবারও আইসিসির কোনো টুর্নামেন্টে শিরোপা উঁচিয়ে ধরল সাউথ আফ্রিকা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। দিনভর কতটুকু পরিশ্রম করলেন, রিকভারি কতটুকু হলো, ঘুম ঠিকঠাক হলো কিনা, ক্রিকেটাররা এসব তথ্য ফিটনেস ট্র্যাকারের মাধ্যমে জানতে পারেন। তবে শর্ত একটাই, সবসময় এই যন্ত্রটা ক্রিকেটারদের শরীরে যুক্ত থাকতে হবে। দীর্ঘদিন ধরে রোনাল্ডো, কোহলিরা এই যন্ত্র ব্যবহার করেন। বাংলাদেশ ক্রিকেটেও এই যন্ত্রের ব্যবহার করেছেন তামিম, শান্তরা। নাজমুল হোসেন শান্তকে না চেনার কোনো কারণ নাই, তবে অচেনা ঠেকতে পারে শান্তর ডান হাতের ঘড়ি সদৃশ ওই কালো বস্তুটা। বিশেষ এই যন্ত্রের নাম ফিটনেস ট্র্যাকার। ফিটনেস সচেতন শান্তর দৈনন্দিন জীবনের সঙ্গী এই ফিটনেস ট্র্যাকার। শুধু শান্তই না, জাতীয় দল কিংবা এর আশেপাশের অধিকাংশ ক্রিকেটারই এই ফিটনেস ট্র্যাকার ব্যবহার করেন। সবশেষ কয়েক মাস ধরে ফিটনেস ট্র্যাকার ব্যবহার করছেন তামিম ইকবালও। 1 বছর বা 2 বছর মেয়াদে এই যন্ত্রটা কিনতে হয়। বিশেষ এই যন্ত্রকে এরপর নিজের মুঠোফোনের সঙ্গে কানেক্ট করে নেন ক্রিকেটাররা। দিনভর কত ক্যালোরি বার্ন করলেন, রিকভারি কতটুকু হলো, ঘুম ঠিকঠাক হলো কিনা, ক্রিকেটাররা সব তথ্য ফিটনেস ট্র্যাকারের মাধ্যমে জানতে পারেন। তবে শর্ত একটাই, সব সময় এই যন্ত্রটা ক্রিকেটারদের শরীরে যুক্ত থাকতে হবে। আপনার মেন্টাল স্ট্রেন, ফিজিক্যাল স্ট্রেন, রিকভারি, স্লিপিং কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। দেখা যাচ্ছে যে অনেক সময় সে খুব ভালো একটা ট্রেনিং সেশন করলো, রাতে তার ঘুমটা ভালো হলো না, তখন কিন্তু আপনার ওই ট্র্যাকার আপনাকে নোটিস করবে, মনিটরিং করছে। সে বলবে যে তোমার ইউর ল্যাক অফ স্লিপ অর ইউর ল্যাক অফ রিকভারি। তখন সে আপনাকে ইনস্ট্রাকশন দেবে যে তোমার ভালো রিকভারি দরকার। কী রিকভারি করতে হবে সেটাও বলে দেবে, যে ভালো নিউট্রিশন দরকার, ভালো ঘুম দরকার, তাহলে আস্তে আস্তে রিকভারি গ্রাফটা উঠতে থাকবে। ডালিমি বাংলাদেশ ক্রিকেটে ফিটনেস ট্র্যাকারের প্রবর্তন করেন। 2022-এ ইন্ডিয়া সিরিজে বাংলাদেশ দলের ট্রেইনার ছিলেন ডালিম। তখনই এটা আনেন মোহামেডানের এই ট্রেইনার। পরে তার সঙ্গে যোগাযোগ করেন শান্ত, খালেদ, মুমিনুলরা। এখন তো ফিটনেস সচেতন ক্রিকেটারদের অবশ্যম্ভাবী যন্ত্রেই পরিণত হয়েছে এই ফিটনেস ট্র্যাকার। জাকির হাসান, শান্ত, তাসকিন, ইবাদত, খালেদ, 19-এর রাকিবুল, এরা এই জিনিসটা নেয়। তারপরে ওদেরকে বললাম যে 1 সপ্তাহ ইউজ করে দেখো, দেন তুমি একটু সেলফ স্টাডি করতে থাকো। প্রথম তোমার কাছে মনে হবে যে একটু কমপ্লিকেটেড, বাট যখন তুমি বুঝে ফেলতে পারবে তখন তোমার কাছে এটা ইজি মনে হবে। আর যদি যেটা বুঝবা না, সেটা আমি তো আছি, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেন এটা আস্তে আস্তে বেনিফিটটা সবাই বুঝতে পারলো, দেন এখন সবাই ইউজ করছে।
বিরাট কোহলি, জসপ্রীত বুমরারা এই ফিটনেস ট্র্যাকার ব্যবহার করেন। অস্ট্রেলিয়ার নারী দলকেও এটা ব্যবহার করতে দেখা যায়। শুধু তাই না, ফিটনেস সচেতন ক্রিশ্চিয়ানো রোনালদো দীর্ঘদিন ধরেই ফিটনেস ট্র্যাকার ব্যবহার করে থাকেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বাফুফের মিট দ্য প্রেসে হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরার পদত্যাগ চাইলেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। অনুষ্ঠান শেষে যমুনা টেলিভিশনকে শাহীন জানান, ক্যাব্রেরার মতো অযোগ্য কোচকে তিনি 18 কোটি মানুষের দাবির প্রেক্ষিতে সরাতে চান। এদিকে বাফুফের সদস্যদের সঙ্গে আলোচনা করে হাভিয়ার ক্যাব্রেরার ভবিষ্যৎ নির্ধারণ করতে চান সভাপতি তাবিথ আউয়াল। আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য ক্যাব্রেরার পদত্যাগ চাচ্ছি। গণমাধ্যমের সঙ্গে খোলামেলা আলোচনার মঞ্চে কথা বলার সুযোগ পেয়েই বোমা ফাটালেন বাফুফের কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। ন্যাশনাল টেক কমিটির সদস্য হিসাবে আমি ক্যাব্রেরাকে কোচ থেকে সরানো হলো আমার এজেন্ডা। এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই। 18 কোটি মানুষকে মুক্ত করা আমার এজেন্ডা। থ্যাংক ইউ এভরিবডি। অনুষ্ঠান শেষে যমুনা টেলিভিশনের জানতে চাওয়া হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরার উপর কেন এই ক্ষোভ। সিঙ্গাপুরে ম্যাচ লস করার পরে মানুষের যে অনুভূতি, আমার নিজের আমি দুদিন ঘুমাইতে পারিনি। আমার এত খারাপ লাগছে যে টোটালি টেকনিক্যালি এই কোচের অযোগ্য একটা কোচের পারফরমেন্সের অভাবে, আবার তার টেকনিক্যালের ব্রেনের অভাবে আজকে এই ম্যাচটা আমরা সিঙ্গাপুরের সাথে হারছি, যার প্রেক্ষাপটে আজকে বলার একটা সুযোগ ছিল। আমি এই জন্য আমার মতামত প্রকাশ করছি। নির্ভীকভাবে যে কোচের পদত্যাগ চালেন এই জনসম্মুখে, কোচের কোন কোন জিনিসগুলোতে আসলে ঘাটতি আছে, আপ টু দ্য মার্ক না বলে মনে হয়েছে আপনার? কোচের টোটালি একটা অযোগ্য কোচ। আপনি দেখেন 3.5 বছরের মতো এই কোচ অ্যাপয়েন্টেড, বাট তাতে কোনো আউটপুট নাই। তাকে আমরা যে পরিমাণ স্যালারি দিচ্ছি, স্যালারি অনুযায়ী তার থেকে কোনো কাজ পাচ্ছি না। সো তাকে কেন আমি রাখবো? আমার তো রেজাল্ট দরকার। সভাপতি তাবিথ আউয়ালকে ব্যক্তিগতভাবে কোচের বিষয়ে বলতে পারতেন শাহীন, কিন্তু প্রেস মিটে কেন বলতে হলো তাকে? তাহলে কি বাফুফের সদস্যদের মধ্যে চলছে কমিউনিকেশন গ্যাপ? যদিও ক্যাব্রেরা বিষয়ে সদস্যদের সঙ্গে আলোচনা করেই বাফুফে সভাপতি নেবেন সিদ্ধান্ত। যে ব্যক্তি একটা কমেন্ট করেছে সে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরই একজন মেম্বার, সো দেয়ারফর ইটস অ্যান ইন্টারনাল ম্যাটার। আমি আমার মেম্বারদের সাথে এবং কমিটি মেম্বারদের সাথে ইন্টারনালি ডিসকাস করে নিব যেটা করণীয়। 2026 সালের মার্চ পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হাভিয়ার ক্যাব্রেরা। তার আগে তাকে বরখাস্ত করলে দিতে হবে বেতনের পুরো টাকা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। চলতি বছরে বাংলাদেশে চালু হচ্ছে ফিফা অনুমোদিত ফুটবল একাডেমি, যেটার নেপথ্যে কাজ করবেন খোদ আর্সেন ওয়েঙ্গার। শুধু তাই নয়, আগামীতে ক্লাবগুলোকে লভ্যাংশ শেয়ার করবে বাফুফে। মিট দ্য প্রেসে বাফুফের আগামী 6 মাসের পরিকল্পনার কথা তুলে ধরার সময় এসব কথা বলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। এ সময় সারা দেশের মাঠের ব্যবস্থাপনায় সরকারের সাহায্য চাইলেন বাফুফের কর্তারা। বাংলাদেশের ফুটবল ফ্যানদের দ্বারা কিছু দেশের ফুটবলের উন্নয়নে বাফুফের বর্তমান কমিটির নতুন পদক্ষেপ মিট দ্য প্রেস। এক মঞ্চে উপস্থিত বাফুফের সভাপতি, সহসভাপতি সহ 14 কর্তা। 2 ঘন্টারও বেশি সময়ে যেমন সংবাদকর্মীরা করতে পারল গঠনমূলক সমালোচনা, তেমনি মিলল অনেক প্রশ্নের উত্তর। আমাদের মেন্স এবং ওমেন্স টিমে আমরা আরো কিছু পার্টনার আনতে চাই, বিকজ উই হ্যাভ রিকোয়ারমেন্টস দেয়ার। ক্রীড়াঙ্গনে সরকারের 2000 কোটি টাকা বরাদ্দের বিষয়টি তুলে ধরে বাফুফে প্রধান কথা বলা শুরু করেন। টোটাল বাজেটটা সরকার থেকে না নিয়ে আপাতত স্ট্র্যাটেজিক ভাবে আমরা বিভিন্ন খাতে চেষ্টা করব যে টোটাল খরচটা যেন বাংলাদেশের সরকার বা মিনিস্ট্রি বহন করে। এটা হবে আমাদের আগামী 1 বছরের স্ট্র্যাটেজি ইন টার্মস অফ সরকারের সাথে ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল এঙ্গেজমেন্ট করা। প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে বলতে গিয়ে বাফুফে সভাপতি স্বীকার করে নিয়েছেন নিম্নমানের মাঠে প্রিমিয়ার লিগের খেলাগুলো আয়োজনের কথা। দায়িত্ব পাবার 7 মাস পেরোলেও এখনও দেয়া হয়নি গার্ডস কমিটি সহ অনেক সাব কমিটি। তার উপর সিঙ্গাপুর ম্যাচের পরই জাতীয় স্টেডিয়ামের ঘাস ঠিক করার জন্য কমপক্ষে 2 মাস এই মাঠে কোনো ম্যাচ গড়াবে না। স্ট্যান্ডার্ড মিনিমাম ট্যাক্স যেটা ইকুইপমেন্ট ক্ষেত্রে যদি 10% করা যায়, দ্যাট উড বি দ্য মোস্ট আইডিয়াল। যে আমাদেরকে যেন 6টা স্টেডিয়াম আরেকটু উন্নত মান ডেভেলপ করে দেওয়া হয়। ঢাকা স্টেডিয়াম যেরকম রেনোভেশন করেছে এরকম আরও 6টা যেন করে দেওয়া হয়। সেটা আমরা অবশ্যই আমাদের চাহিদা আছে যেখানে আমরা লিগগুলো চালাচ্ছি, তবে গভর্নমেন্ট যেটা ভালো মনে করে ওনারা সেটাই করতে পারেন। বাট আমাদের ডেফিনেটলি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে লাগবে।
ক্রীড়াপণ্যের ক্ষেত্রে 36% ট্যাক্স দিতে হয় সরকারকে। ভারতে এই ট্যাক্স মাত্র 12%, যা কমানোর অনুরোধ করা হয়। আগামীতে বাফুফের লাভের অংশ ক্লাবগুলোকে দেয়া হবে বলে জানান বাফুফে সভাপতি। ভবিষ্যতে আমাদের উদ্দেশ্য হলো সেটাই, যে আমরা যখন স্পন্সর মানিটা রেজ করব লিগের জন্য, প্লাস আমরা যখন টোটাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একটা আর্নিংস করব, সেখান থেকে একটা বরাদ্দের জন্য বড় বড় ক্লাব এবং বড় বড় লিগের ক্লাবদেরকে দেওয়া হয়। শিগগিরই বাংলাদেশে চালু হচ্ছে ফিফা অনুমোদিত ফুটবল একাডেমি, যেটার নির্মাণের নেপথ্যে থাকবেন খোদ ফুটবল কোচ আর্সেন ওয়েঙ্গার। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। মেসির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ফিফার রোমাঞ্চকর টুর্নামেন্ট ক্লাব বিশ্বকাপ। আসর শুরুর আগে শিরোপার দৌড়ে এগিয়ে থাকার বার্তা দিলেন ইন্টার মায়ামি অধিনায়ক। বড় ক্লাব আর দুর্দান্ত সব খেলোয়াড়দের সাথে লড়াই করতে মুখে আছেন এলএম10। রোববার বাংলাদেশ সময় সকাল 6টায় মেসিদের প্রথম প্রতিপক্ষ সৌদির ক্লাব আল আহলি। অবশেষে ঘনিয়ে এলো দিনক্ষণ, বহুল অপেক্ষার ক্লাব বিশ্বকাপ। বাজতে চলেছে শুরুর বাঁশি। 32টি দল 8 গ্রুপে ভাগ হয়ে 63 ম্যাচে 1 মাস ধরে লড়বে যুক্তরাষ্ট্রের 11টি শহরে। প্রতি গ্রুপে সেরা 2 দল উঠবে শেষ 16য়, সেখান থেকে একের পর এক নকআউট। জাতীয় দলগুলোকে নিয়ে যেমন হয় ফিফা বিশ্বকাপ, তেমনই এবার জমাট লড়াই ক্লাবগুলোর মধ্যে। 100 কোটি মার্কিন ডলার প্রাইজ মানির এই ক্লাব বিশ্বকাপে মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি। উত্তেজনার কমতি নেই ইন্টার মায়ামি অধিনায়কের মধ্যে। আসরের শুরুর ম্যাচেই মাঠে নামবে মেসি সুয়ারেজরা। তার আগে ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা জানালেন মেসি। সত্যি কথা বলতে এটি দুর্দান্ত একটি টুর্নামেন্ট। এখানে অংশ নিতে পারা রোমাঞ্চকর। বিভিন্ন দল বিভিন্ন রকম অভিজ্ঞতা নিয়ে লড়বে এখানে। সেরাদের সাথে প্রতিযোগিতা করে সেরা হওয়ার দারুণ উত্তেজনাকর এক আসর হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ। আগের দলগুলোর মতো এবার চ্যাম্পিয়নের প্রত্যাশা নেই, তবে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি। টুর্নামেন্টে বার্সেলোনা বা পিএসজির মতো বড় ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা থাকলেও লিওর এবার লক্ষ্য কিছুটা ভিন্ন। ইন্টার মায়ামির বিশ্বকাপ যাত্রাটা দীর্ঘায়িত করতে চান মেসি। ম্যাচের আগেই টুর্নামেন্টের অফিসিয়াল মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই পরিকল্পনার কথাই বললেন এলএম10। এই নতুন ফরম্যাটটি দক্ষিণ আমেরিকার ক্লাবগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউরোপীয় পরাশক্তির বিপক্ষে খেলার সুযোগ পাওয়া, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা দারুণ এক সুযোগ। এখানে বড় দল এসেছে, দুর্দান্ত সব খেলোয়াড় থাকবে যাদের খেলা মানুষ ভালোবাসে। তাই যতদূর সম্ভব যাওয়ার চেষ্টা করব। রোববার বাংলাদেশ সময় সকাল 6টায় শুরু হচ্ছে ইন্টার মায়ামির ক্লাব বিশ্বকাপ যাত্রা, যে যাত্রায় মাসচেরানো শিষ্যদের প্রথম পরীক্ষা সৌদির ক্লাব আল আহলি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বৃষ্টি বাধায় শ্রীলঙ্কায় পণ্ড হয়েছে টেস্ট দলের অনুশীলন। ওয়ানডে ও টি20 দলের ক্রিকেটারদের ক্যাম্পেও বৃষ্টির বাধা। ঢাকায় আরও 7 দিন ক্যাম্প করে চট্টগ্রামে উড়ে যাবেন সৌম্য মোস্তাফিজরা। সেখানে খেলবেন 2টি অনুশীলন ম্যাচ। পাকিস্তান সিরিজে ব্যর্থ হওয়া সাকিব রিশাদদের কাছে শ্রীলঙ্কা সিরিজে ভালো পারফরমেন্স চান কোচ মিজানুর রহমান বাবুল। তানজিদ তামিমের থেকে চান বড় ইনিংস। সৌম্য সরকার যেন ঠিক ছোটবেলায় ফিরে গেলেন। বৃষ্টি নামলে খেলা থামিয়ে এভাবেই তো অপেক্ষায় থাকতে হতো ক্রিকেট প্রেমিক কত কিশোরকে। সৌম্য অবশ্য আরও একটা কারণে অপেক্ষায়। ইনজুরির কারণে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটারের দেশের জার্সি গায়েই তোলা হয়নি। সৌম্যর মতো ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় তাসকিন আহমেদও। ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন ইনজুরিতে পড়েন তাসকিন। সেই চোট থেকে সেরে ওঠার পথে ঢাকা এক্সপ্রেস খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে। একই গল্প আইপিএল খেলতে গিয়ে ইনজুরিতে পড়া মোস্তাফিজুর রহমানের বেলায়ও। মোস্তাফিজ খেলতে পারবে বলে হয়তো এখানে ইনক্লুড করা হয়েছে। সকালে তার বোলিংটা শেষ করেছে, নেটে বোলিং করেনি। হয়তো কালকে বোলিং অফ আছে সবাই, পরশুদিন হয়তো সে নেটে বোলিং করবে। পাকিস্তান ও ইউএইর বিরুদ্ধে টি20 সিরিজ হেরেছে বাংলাদেশ দল। এই ফরম্যাটে বরাবর ভালো করা তানজিম হাসান সাকিব আর রিশাদ হোসেন সেই সিরিজে হতাশ করেছেন। দারুণ কিছু স্টার্ট পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন তানজিদ হাসান তামিমও। আমার খুব পছন্দের একজন বোলার এবং পাশাপাশি ইদানিং উনি ভালো ব্যাটিংও করছেন। সো আমাদের যেই জায়গাটা লেগ আমরা অনেকদিন যাবতই অ্যাড্রেস করছি, সবাই চোখে আছে যে অলরাউন্ডারের একটা ঘাটতি আমাদের আছে। সো আমার মনে হয় যে সেই জায়গাটা পূরণ করতে পারবে। রিশাদ পিএসএলে খুব ভালো বোলিং করছে। আমরাও খুব আশাবাদী ছিলাম রিশাদ তার বাংলাদেশ টিমের ফরে অনেক ভালো খেলবে, বাট হয়তো দেশের ফরে খেলা বা তার উপরে একটা
আলাদা একটা চাপ ছিল। তানজিদ তামিমের সাথে কথা বলছিলাম যে ইনিংসগুলো বড় করা উচিত, সেও চিন্তা করছে, বলল যে হ্যাঁ আমি সো তারাও চেষ্টা করছে। আগামী 7 দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন ওয়ানডে ও টি20 দলের ক্রিকেটাররা। 20 তারিখ চট্টগ্রাম যাবেন ক্রিকেটাররা, সেখানে সপ্তাহখানেক ক্যাম্প করবেন, খেলবেন 2টা প্র্যাকটিস ম্যাচ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। প্রথমবারের মতো বিগ ব্যাশে ডাক পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। আন্তর্জাতিক টি20 থেকে যখন অনেকটাই উপেক্ষিত হচ্ছিলেন, ঠিক তখনই সিডনি সিক্সার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে স্টিভেন স্মিথের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করতে মুখিয়ে আছেন বাবর। পাকিস্তানের টি20 দলে এখন খুব একটা দেখা যায় না বাবর আজমকে। সাবেক এই অধিনায়ককে ছাড়াই বেশ কয়েকটি সিরিজ খেলেছে তার দল। আন্তর্জাতিক টি20 থেকে যখন অনেকটাই উপেক্ষিত হতে চলেছেন বাবর, ঠিক তখনই তার সামনে উন্মুক্ত হলো বিগ ব্যাশের দুয়ার। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলবেন সিডনি সিক্সার্সের হয়ে। বাবর আজমের সাথে এই দলে আছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার স্টিভেন স্মিথও। বিষয়টি উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। সিডনি সিক্সার্সে যুক্ত হতে পেরে আমি বেশ উচ্ছ্বসিত, যেখানে আমার পছন্দের ব্যাটার স্টিভেন স্মিথ ও বিশ্বসেরা বোলার জশ হেজেলহুডও আছেন। তাদের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করতে আর তর সইছে না আমার। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা সবসময় রোমাঞ্চকর বলে দাবি করেন 30 বছর বয়সী ক্রিকেটার। সেই সাথে বিগ ব্যাশের সুযোগ পাওয়াটাকেও বেশ বড় করে দেখছেন বাবর। আমি বরাবরই অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে পছন্দ করি, তবে বিগ ব্যাশে খেলতে পারাটা আরও বড় কিছু আমার জন্য। আমি সেখানে খেলার সুযোগ পাওয়ার পাশাপাশি ভক্তদের সাথে সাক্ষাতের জন্য বেশ রোমাঞ্চিত। বিশ্বের সেরা লিগে খেলতে পারা অনেক বড় সুযোগ এবং আমি এখানে যুক্ত হতে পেরে বেশ গর্বিত। এবারের বিগ ব্যাশে পুরো আসর জুড়ে বাবর আজমকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যমগুলো। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। রিয়াল মাদ্রিদ অথবা বার্সেলোনায় এক মৌসুম খারাপ কাটলেই ছাঁটাই হতে হতো। এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। উদাহরণ হিসেবে টেনেছেন সাবেক রিয়াল কোচ কার্লো আনচেলোত্তির প্রসঙ্গ। অথচ চ্যাম্পিয়ন্স লিগ, লিগ কাপ ও এফএ কাপ থেকে দল ছিটকে গেলেও গার্দিওলার ওপরই আস্থা রাখছে ম্যান সিটি। সবশেষ জানালেন, সাফল্য পেতে চাইলে ধৈর্যশীল হওয়া উচিত। শিরোপাহীন এক মৌসুম কাটালেন পেপ গার্দিওলা। টানা 4 বারের প্রিমিয়ার লিগের শিরোপা জয়ীরা এবার চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ থেকেও বিদায় নিয়েছে, আর এফএ কাপের ফাইনালে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে। কিন্তু এত খারাপ মৌসুম কাটানোর দায়ভার কেবলই কি কোচের? যেখানে কোনো দলের কোচ এক মৌসুম খারাপ পারফরম্যান্স করলেই ছাঁটাই হতে হয়, সেখানে ভিন্ন এক নজিরই বুঝি দেখালো ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ। গার্দিওলার অধীনে ট্রফিহীন দলটা এখনো আস্থা রাখছে এই কোচের ওপর, যা অকপটে স্বীকার করলেন এই স্প্যানিশ কোচ। বছরটা আমরা যেভাবে কাটালাম, এটা যদি স্পেনে হতো আমি অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরে দায়িত্বে থাকতাম না। যদি এটা বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ হতো তাহলে তারা আমাকে বহিষ্কার করত। কিন্তু এখানে এই বিষয় নিয়ে একটা প্রশ্ন ওঠেনি। সাফল্য পেতে আপনাকে আরেকটু ধৈর্যশীল হতে হবে। এমনকি উদাহরণ হিসেবে কার্লো আনচেলোত্তির রিয়াল মাদ্রিদ ছাড়ার প্রসঙ্গও টেনে আনেন গার্দিওলা। গত মৌসুমে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতালেও গার্দিওলার মতোই এবার খালি হাতে মৌসুম শেষ করেছিলেন তিনি। কার্লো আনচেলোত্তির দিকে একবার তাকান। কদিন আগেই সে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জিতেছে, আর এখন সে ব্রাজিলের কোচ। এদিকে সিটির সবচেয়ে কঠিন সময় গেছে গত বছরের অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরের মাঝ পর্যন্ত। ওই সময় 13 ম্যাচ খেলে তারা হেরেছে 9 ম্যাচে, কিন্তু সিটির আস্থা ছিল গার্দিওলার উপরে। শুধু তাই নয়, নভেম্বরে তার সাথে নতুন করে চুক্তি সম্পন্ন করে ম্যানচেস্টার সিটি। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।